কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন, পেয়েছি পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে পাতা কুড়ুনির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসে খেয়ে, বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে, সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। কাব্যগ্রন্থের নাম যে জলে আগুন জ্বলে এবং বিখ্যাত একটি কবিতা, কবিতার শিরোনাম একটি পতাকা পেলে। কবিতাটি লিখেছেন কবি হেলাল হাফিজ। এই তো গতকাল আমাদের এই কিংবদন্তি কবি আমাদেরকে ছেড়ে চলে গেলেন অন্য পারে। কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ কেওয়াইস্টিল সকাল 24-এ। আজ শনিবার 28 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 14 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণের দিন। 71-এর এই দিনে পরাজয় নিশ্চিত জেনেও বাংলার শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা, সেই সঙ্গে আল বদর এবং আল শামসরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা। এ সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। এর আগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনটির প্রথম প্রহরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা কর্মীরা রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন। উনিশশো 71 সালের 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী এই দিবসে সান্ধ্য আইন জারি করে শুধুমাত্র ঢাকাতেই 150-রও বেশি সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন কৃতি সন্তানদের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাওয়া হয়। তাদের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় রায়ের বাজার এবং মিরপুর বধ্যভূমি কবরস্থানে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ রাজশাহীর কর্মসূচি জানব আমরা। কর্মসূচি জানাতে সহকর্মী আবরার শাহির যুক্ত হয়েছেন আমাদের সাথে। আবরার শাহির, শুভ সকাল। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, এই উপলক্ষে ঢাকা সহ প্রতিটি জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। রাজশাহীতে আয়োজনের একাংশ সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। শুভ সকাল আপনাকেও। রাজশাহীতে প্রতিবারের মতোই নানা আয়োজনে এই দিবসটিকে পালন করা হচ্ছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে যত শহীদ তাদের প্রতি শ্রদ্ধা রেখে সকাল 6:30টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন সহ দপ্তরগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া সকাল 8টাতে কিছুক্ষণ পরেই আসলে এখান থেকে প্রশাসনের পক্ষ থেকে এবং শিক্ষক শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু যে শোক র্যালি, সেই র্যালি গিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ যেটা রয়েছে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া স্মৃতিচারণ, সম্মাননা স্মারক প্রদান, আলোচনা অনুষ্ঠান রয়েছে সকাল 9:15টায়। বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে বাদ জোহর, বিশেষ প্রার্থনা সন্ধ্যা 5:30টায়। এছাড়া একটি নাটক রয়েছে সন্ধ্যা 6টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে। এবং আজ থেকে 16 তারিখ পর্যন্ত, বিজয়ের দিন পর্যন্ত, জুলাই বিপ্লবের স্মৃতি স্মারক, গ্রাফিতি ও পোস্টার প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। এখন শুধুমাত্র যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুধু 3 জন শিক্ষকই প্রাণ দিয়েছিলেন ঠিক বিজয়ের পূর্ব মুহূর্তে তা কিন্তু নয়। সুখরঞ্জন সমদ্দার, মীর আব্দুল কাইয়ুম, হবিবুর রহমান, এই সকল অধ্যাপকদের কিন্তু নানা সময়ে ডিসেম্বরের
শেষ মুহূর্তে 16 ডিসেম্বরের ঠিক আগে নানা সময় তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় বাসা থেকে এবং নির্মমভাবে হত্যা করে বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে শহীদ বুদ্ধিজীবীদের একটি বড় অংশই তাদের আত্মাহুতি দিয়েছেন এই বিজয়কে কেন্দ্র করে এবং তাদের স্মরণেই মূলত এই আয়োজনটি পালন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের কর্তা ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এই বুদ্ধিজীবীদের স্মরণে। তো সারাদিনে আয়োজন রয়েছে, আমরা জানাতে থাকবো আপনাদের। এ ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের খবর। শাহির, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দেখতে পাচ্ছি একই সঙ্গে নওগাঁ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং নওগাঁয় আছেন আমাদের সঙ্গে হারুনুর রশিদ। তার সঙ্গে একটু কথা বলতে চাই এবং সেই সঙ্গে জানতে এবং দর্শকদেরকে জানাতে চাই কি কি কর্মসূচি পালিত হবে আজ নওগাঁতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে। হারুন, শুভ সকাল জানাই আপনাকে। সেই সঙ্গে এটি বলতেই হচ্ছে যে আজ যেহেতু শহীদ বুদ্ধিজীবী দিবস, বাংলাদেশের ইতিহাস এবং স্বাধীনতার ইতিহাসে যেহেতু আজকে সবচেয়ে মর্মন্তুদ দিন, এই দিনটিকে ঘিরে নওগাঁতে কি কি কার্যক্রম পালিত হচ্ছে সকাল থেকেই? শুভ সকাল। আসলে সারা দেশের মতো নওগাঁতেও নানান রকম কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন বলেন কিংবা জেলা প্রশাসন বলেন অথবা অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদের পক্ষ থেকে আজকে আমরা সকাল সকাল এসেছি এখানকার একটি গণকবরে, যেখানে আসলে এই বুদ্ধিজীবী দিবসে মূলত ফুল দিয়ে কিংবা মোমবাতি প্রজ্বলন করে এখানে শ্রদ্ধা জানানো হয়, সম্মান জানানো হয়। আজকে আমরা সকালে পেয়েছি এখানে নওগাঁর যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তার যে কর্তৃপক্ষ আছেন, ভিসি সহ অন্যান্যরা যা আছেন, তারা আসলে মূলত ফুল দেবার জন্য এসেছেন এবং অলরেডি তারা ফুলও দিয়েছেন। আমরা একটু অনুভূতি জানতে চাই, এখানে স্যার উপস্থিত আছেন, যে এইবারের যে 5 আগস্টের পরে যে পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেই বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে সেখানে আপনার মূল্যায়ন কি আসলে সেটি একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, 5ই আগস্টের পটভূমির পরবর্তীতে যে বুদ্ধিজীবীর উদযাপন হচ্ছে, তাতে আমরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গর্ববোধ করছি যে প্রথমবারের মতো দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আমরা নওগাঁ যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তার পক্ষ থেকে আমাদের কর্মকর্তা কর্মচারীরা আমরা এখানে এসেছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। শুধু এতটুকু বলতে চাই যে বিজয়ের ঠিক কিছুক্ষণ আগে যে 71-এর হানাদার বাহিনী আমার দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে মেধাশূন্য করতে চেয়েছিল, ঠিক একইভাবে আমি তুলনা যদি নাও করি তাহলে 24-এর যে আমার তরুণ মুক্তিযোদ্ধা যারা এই দেশটাকে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য রক্ত দিয়েছে প্রায় 1581 জন, আমি তাদেরকেও সেই বুদ্ধিজীবীর পাশাপাশি আজকে যে 24-এর যে তরুণ প্রজন্মের যে মুক্তিযোদ্ধারা যারা জীবন দিয়ে গেল অকাতরে এই দেশ স্বাধীন করার জন্য, এই মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আত্মার শান্তি কামনা করছি। আমি শুধু এতটুকু বলতে চাই যে আজকের যে ভিন্ন প্রেক্ষাপটের যে বুদ্ধিজীবী দিবস, এর মধ্য দিয়ে জাতি একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে। জাতি এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবে এবং সর্বোপরি নওগাঁ যে বঞ্চিত একটি জেলা, সেই বঞ্চিত জেলার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের। অনেক অনেক ধন্যবাদ হারুনুর রশিদ আমাদের সাথে থাকবার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেওয়া স্টিল সকাল 24 নওগাঁ থেকে। এতক্ষণ আমাদের সাথে ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। আবু জাফর ওবায়দুল্লাহ বিখ্যাত কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। আমাদের কিংবদন্তিদেরকে স্মরণ করে কেওয়া স্টিল সকাল 24 থেকে এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি।
প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার কেওয়াই স্টিল সকাল 24-এ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনোভা মোহনা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। গাড়িটা চলুন এবারে দেখে নেওয়া যাক গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য কে বলছে। সেই সঙ্গে জানিয়ে দিব আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15.9 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে 8.4 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 30.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এই ছিল আজকের আবহাওয়া তথ্য এবং সেই সঙ্গে যুক্ত করছি শীতের প্রসঙ্গ, কেননা শীতের প্রকোপ বাড়ছেই, নামছে তাপমাত্রাও। আর এই সম্পর্কে আরও জানবো আমরা, তাই চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন রেজাউল করিম লিটন। লিটন, শুভ সকাল আপনাকে। চুয়াডাঙ্গা মানেই হচ্ছে শীতের রাজ্য। এখন চুয়াডাঙ্গাতে এখন শীত কত এবং সেই শীতে সেখানে বসবাসকারী যারা আছে তারা কিভাবে আসলে সেই শীতটার সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছেন এবং শীতের সময়কার চুয়াডাঙ্গাটা কেমন সেটি আপনার কাছ থেকে জানতে চাইব। তাসনোভা, শুভ সকাল। আসলে শীতের সকালের যে চিত্র চুয়াডাঙ্গাতে, সেটি যদি আমি আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাই, আমি আগে একটু চিত্রটা দেখিয়ে নিই। আপনি দেখবেন যে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে ভ্যান চালক, তারপরে নিম্ন আয়ের যারা মানুষ আছে, তারা কিন্তু সকালেই বের হয় কাজের খোঁজে এবং তাদেরকে জীবন জীবিকার তাগিদে বের হতে হয়। তো চুয়াডাঙ্গা এই যে শীতপ্রবণ এলাকা, তীব্র শীত, আজকে সকাল 6টায় চুয়াডাঙ্গাতে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে সেটি ছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস। তো এই 9.2 ডিগ্রি সকাল 6টায়, এরপরে আবহাওয়া অফিস সকাল 9টায় আবার আপডেট দিবে এবং 9টায় কিন্তু তাপমাত্রা আরও কমে যায়। তো এই অবস্থার গত 3 দিন ধরে চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গত বৃহস্পতিবার ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল 9.8 এবং আজকে 9.2 ডিগ্রি এখন পর্যন্ত। তো এই অবস্থার মধ্য দিয়ে চুয়াডাঙ্গার মানুষ তীব্র শীতে কাবু হয়ে পড়েছে। একেবারেই কনকনে শীত, উত্তরের হিমেল হাওয়া এবং মৃদু শৈত্যপ্রবাহ এ জেলার মানুষের শীতের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে এবং আবহাওয়া অফিস বলছে যে এই অবস্থা চলতে থাকবে আগামীকাল পর্যন্ত। তারপরে একটু তাপমাত্রা বেড়ে যাবে এবং 20 ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা একটু বাড়তি থাকবে। এরপরেই তীব্র শীত আবার জেঁকে বসবে দেশের দক্ষিণ পশ্চিমের জেলায় চুয়াডাঙ্গাতে। তো এই যে সাধারণ মানুষ যারা আছেন, বয়োবৃদ্ধ, শিশু যারা আছেন, তারা কিন্তু একেবারেই কাবু হয়ে পড়ছেন। আপনি দেখছেন আমার ক্যামেরায় দেখা যাচ্ছে যে আমার ক্যামেরায় আছেন তারা। আমি একটু কথা বলি, শীত কেমন পড়ছে? শীত ভালোই পড়ছে, ভালোই লাগছে শীত।
বলছে তারা যে তাদের ভাষায় যে শীত ভালোই লাগছে, ভালো বলতে একেবারেই প্রচণ্ড শীত। আর শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন তারা উদ্যোগ নিয়েছে যে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সংগঠন হৃদয়বান ব্যক্তিকেও এগিয়ে আসার জন্য এই জেলার শীতার্ত মানুষ আহ্বান জানাচ্ছে। তো জি এই অবস্থা লিটন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। রেজাউল করিম লিটন ছিলেন আমাদের সঙ্গে, শীত প্রসঙ্গে আলাপ হচ্ছিল চুয়াডাঙ্গা থেকে তার সাথে। এবারে চলুন পত্রিকার সংবাদ শিরোনামগুলোতে একটুখানি চোখ বুলিয়ে নিই। আমরা সমকাল দিয়ে শুরু করছি। সমকালের আজ প্রধান সংবাদ শিরোনামের একটি হচ্ছে, পড়ে আছে করোনার টিকার ২,০০০ কোটি টাকা, সংকটের সময় ডলার অব্যবহৃত থাকায় ক্ষুব্ধ অর্থ মন্ত্রণালয়। কীর্তরিতে পুকুর চুরি, সাজানো দরপত্রে ১৫ কোটি টাকা লুটপাট, গায়েবী কর্মী দিয়ে অর্ধ কোটি টাকা আত্মসাৎ, অলস পড়ে আছে ১৪ কোটি টাকার যন্ত্রপাতি। বাংলাদেশ নিজ স্বার্থেই সংখ্যালঘুর নিরাপত্তায় ব্যবস্থা নেবে, সংসদে বললেন জয়শঙ্কর। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ আল বদর নির্মূল হয়নি, রাজধানীর রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধের একটি ছবি ইনসার্টে আমরা দেখতে পাচ্ছি। প্রেম ও দ্রোহের কবির নিভৃত প্রয়াণ, কবি হেলাল হাফিজ প্রসঙ্গ জীবনের অফুরন্ত তরঙ্গে। এবারে প্রথম আলো। ইনসার্টের প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের শহীদ বুদ্ধিজীবী কর্নার। এটি মা থেকে শহীদ ডক্টর আলিম চৌধুরীর ব্যবহৃত পাঞ্জাবি দেখা যাচ্ছে। পাশে দেয়াল জুড়ে বিশালাকার একটি আলোকচিত্র যেখানে রায়ের বাজার ইটখোলার বধ্যভূমিতে পড়ে থাকা বুদ্ধিজীবীদের ক্ষত বিক্ষত মৃতদেহের ছবি দেখতে পাচ্ছি আমরা। অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদের পাঞ্জাবি এটি। সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছবিও দেখতে পাচ্ছি। তরুণ প্রজন্মের দর্শক দুই বোন দেখছেন নিদর্শনগুলো। হঠাৎ ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ, যানজট ভোগান্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের ৭টি প্রবেশপথে তল্লাশি চৌকি বসিয়ে গতকাল বিকেল থেকে সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়। কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ শুরু, চলতে পারে আগামী ২ দিন। এবারে পড়ছি কালের কণ্ঠ। পূর্ণাঙ্গ তালিকা নিয়ে অনিশ্চয়তা, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। জাতির শ্রেষ্ঠ সন্তান ৪ পর্বে এখন পর্যন্ত ৫৬০ জনের গেজেট। গত মার্চের পর নতুন কোনো তালিকা প্রকাশ হয়নি। আমাদের অল্প লিখে গল্প হওয়ার কবি হেলাল হাফিজ গতকাল আমাদেরকে ছেড়ে চলে গেছেন। হজ নিবন্ধনে সাড়া কম, বিমানের ভাড়া কমাতে মন্ত্রণালয়ের চিঠি। নিবন্ধন আগামীকাল শেষ হচ্ছে, বাড়ানো হতে পারে সময়। নিবন্ধন করেছেন ৫৫,৬৫২ জন, কোটা খালি ৭১,০০০। শুল্কের ১৮,০০০ কোটি টাকা পেট্রোবাংলার পকেটে। সেনাবাহিনী প্রধান বলছেন, ওয়াকারুজ্জামান বলছেন, টুর্নামেন্ট আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখবে। এবারে পড়ছি দৈনিক ইত্তেফাক। ৫৩ বছরে কেন সংস্কার হলো না, দলগুলোকে জবাব দিতে হবে বললেন রিজওয়ানা। প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের রোডম্যাপ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবেন না বললেন মির্জা ফখরুল। মামলা নিয়ে রমরমা বাণিজ্য, আতঙ্কে মানুষ। আসামি তালিকায় নাম দেওয়া ও বাদে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপি কমিশনারের। আমরা শুধু যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি, আরও খারাপ করে ফেলছি বলে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ইউক্রেনের হামলা ইস্যু। তারই ওপরে আমরা ইনসার্ট একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে হলিডে মার্কেটে প্রতি শুক্রবার হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ক্রেতারা তাদের পছন্দের পণ্য কিনতে এখানে ভিড় জমান দোকানগুলোতে। আমরা একটি বৈষম্যহীন ও ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই বললেন সিলেটে জামায়াতে আমির। সবশেষে যুগান্তর। রাজনৈতিক বিবেচনায় ঋণ খেলাপি, নবায়নে কঠোর সরকার। ঋণ নবায়নের প্রক্রিয়া ফিরিয়ে আনা হবে স্বাভাবিক ধারায়।
আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ নবায়নে ছিল ছাড়ের ছড়াছড়ি। খেলাপিদের দেওয়া ছাড়ের মেয়াদ আর বাড়াবে না, পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ছেড়ে দেওয়া ক্ষমতা আবার ফেরানো হবে। বিশেষ ছাড়ে 2019 থেকে 2023 সাল 5 বছরে 2,54,000 কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন করা হয়। এর মধ্যে 19 থেকে 22% পুনরায় খেলাপি হয়েছে। এবার অন্য প্রসঙ্গ, মার্কিন প্রতিবেদন বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে আওয়ামী লীগ। হোয়াইট হাউসের ব্রিফিং, সবার নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে তোলা ছবি। শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ, এই কথা বলেন তিনি। রেলের ভূমি উদ্ধারের কার্যক্রম শুরু। বেদখল জমির হিসাব নেই। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, অন্তর্বর্তী সরকারকে বললেন মির্জা ফখরুল। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। এবারে ভিন্ন প্রসঙ্গ। শেরপুরের সীমান্তবর্তী এলাকায় বাড়ছে কলা চাষ। পাহাড়ের মাটি কলা চাষে উপযোগী হওয়ায় লাভের দেখা পেয়েছেন চাষিরা। শুধু শ্রীবর্দী উপজেলার এক বাজারেই প্রতিদিন 1.5 কোটি টাকার বেচাকেনা হয় বলে জানান চাষি ও ব্যবসায়ীরা। চলুন দেখে আসি এ নিয়ে এবার একটি প্রতিবেদন। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম কলার হাট। শেরপুরের শ্রীবর্দী উপজেলার কলাকান্দা চৌকিদার বাড়ি বাজারের এই ব্যস্ততা শুরু হয় প্রতিদিন সকাল থেকেই। সীমান্তের পাহাড়ি এলাকায় উৎপাদিত এসব কলা এখান থেকে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। দৈনিক অন্তত 1.5 কোটি টাকার কলা বেচাকেনা হয় বলে জানান ব্যবসায়ীরা। প্রায় দৈনিক প্রায় 30-40 লাখ টাকার মতন বেচা কিনা হয়। এখন আমার আর মধুপুর যাইতে হয় না, এখন আমি শ্রীবর্দীতে অনেক বাগান কিনি এবং এই বাজারে বিক্রি করি। কম খরচে বেশি লাভ হওয়ায় সীমান্তের চাষিরাও ঝুঁকছেন কলা চাষে। এই কলাকান্দা মুড়ে কলা নেওয়ার জন্য আগে আপনার এই জায়গায় অনেক ধান আবাদ হইতো, এখন কলা আবাদ হয়। আমরা এগুলার এসে কলা পাই। তো দূর দূরান্তের অনেক পাইকার এসে এখান থেকে কলা নেওয়া যায়। কারোর কাছে কোনো ট্যাক্স দিতে হয় না, কোনো খাজনা দিতে হয় না। 30,000 টাকা বেচলে আমার 10,000 টাকা 15,000 জল খরচ জায়গা, তাও আমার মোটামুটি 20,000 টাকা লাভ হয়। কৃষি কর্মকর্তার দাবি, কলা চাষে প্রতি একরে প্রায় 4 লাখ টাকা লাভ পাচ্ছেন কৃষকরা। কলাকান্দা বাজার এবং ধামাহাটি বাজার থেকে কৃষকরা পাইকারি দরে পাইকারের কাছে কলা বিক্রি করে থাকেন। এক্ষেত্রে কৃষকরা সরাসরি পাইকারের নিকট বিক্রি করার কারণে লাভবান হচ্ছে। এবছর শ্রীবর্দী উপজেলার 320 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে আবারও শহীদ বুদ্ধিজীবী দিবস প্রসঙ্গ। রায়ের বাজার বধ্যভূমি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জুমাতুল বিদা। তার কাছ থেকে শুনবো আপডেট তথ্য। বিদা, শুভ সকাল আপনাকে। সকাল থেকে রায়ের বাজার বধ্যভূমিতে আপনি আছেন এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ বধ্যভূমিতে কি কি কার্যক্রম সকাল থেকে পরিচালিত হয়ে আসছে এখন পর্যন্ত? তাসনুবা, আপনাকেও শুভ সকাল। ট্র্যাজিক যেই 14 ডিসেম্বর সকাল থেকেই কিন্তু রায়ের বাজার এই বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন সাধারণ মানুষ, দলমত নির্বিশেষে আসলে বলা চলে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের যে সদস্যরা তারা একে একে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন এখানকার যেই বেদি রয়েছে সেখানে, এবং তারপরে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে স্মরণ করছেন জাতির সূর্য সন্তানদের। এরপরে কিন্তু তারা বিদায় নিচ্ছেন। আমরা চেষ্টা করেছি যে এই যেই শ্রদ্ধা নিবেদনের সময়টুকুতে এরপরে তাদের সাথে কিছুক্ষণ কথা বলার, তাদের বক্তব্যগুলো জানার, কিংবা তাদের অভিপ্রায়, অনুভূতি, চাওয়া পাওয়ার বিস্তারিত জানার চেষ্টা করেছিলাম। এবং তারা যেটি জানিয়েছেন যে আগামী দিনগুলোতে তারা চান একটি ভেদাভেদহীন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, যেখানে তরুণ প্রজন্ম কিংবা প্রত্যেক প্রজন্মেই মনে লালিত হবে লাল সবুজের বাংলাদেশের চেতনা, এবং সেটিতে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে পুরো জাতি। এবং শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্ক অর্থাৎ গুরুজন সবাই আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, নিজেদের জায়গা থেকে আসলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় তারা ব্যক্ত করছেন, আহ্বান জানিয়েছেন। তরুণ প্রজন্ম জানিয়েছেন যে বিভিন্ন সময়
যেভাবে ইতিহাস বিকৃত হয়েছে সেভাবে না হয়ে যাতে যে সূর্য সন্তান অর্থাৎ বুদ্ধিজীবীদের প্রতি সঠিক যেই সম্মান মর্যাদা রয়েছে সেটি যাতে তারা প্রতিষ্ঠা করতে পারেন এবং আগামীতে এই বীর মুক্তিযোদ্ধাদের যেই লেখনী রয়েছে, ভাবনা রয়েছে, এটিকে ধারণ করে মননে লালন করেই সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার। বিদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন জুমাতুল বিদা এবং তার কাছ থেকে আমরা জানছিলাম আমাদের রায়ের বাজার বৌদ্ধভূমি থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের কার্যক্রম। এই ছিল আজকের আয়োজন, আর আজকের মতো বিদায় জানাচ্ছি। শুভ সকাল আরও একবার।